আপনার চোখ যত্নের দায়িত্ব আমাদের। চোখের যে কোনো সমস্যায় চিকিৎসায় অরূপ বসু পরিচালিত ইএমএলসি আই হাসপাতাল, চোখের যত্নে সর্বক্ষণ। বড়বাজার, পুরনো লঞ্চঘাট, চুঁচুড়া, হুগলি। একই ছাদের তলায় অত্যাধুনিক কম্পিউটারাইজড চক্ষু পরীক্ষার পর চশমা ও লেন্স প্রদান, ছানি, রেটিনা অপারেশন, মাইক্রো সার্জারি। চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসক অরূপ বসুর তত্ত্বাবধানে ইএমএলসিতে চোখের চিকিৎসা মানেই ইএমএলসি আই হাসপাতাল। মোবাইলে যোগাযোগ 9874879507, আরও একটি নম্বর 9903077221, এছাড়া 9875466020 ইএলএমসি। খবরের এই অংশটি নিবেদনে অ্যাকোয়া মেরিনা। নমস্কার, আপনারা দেখছেন এলএমসিএল নিউজ। আপনাদের সঙ্গে রয়েছে আমি মুখ। বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নেব আজকের হেডলাইন্স। রাজ্য জুড়ে এসআইআর এর শুনানির কাজ শুরু হয়েছে। চুঁচুড়া সদর মহকুমা শাসকের দপ্তরে দেখা গেল নাতনিদের কাঁধে ভর করে শুনানিতে হাজির 81 বছরের বৃদ্ধা। ত্রিবেণীতে পুকুরে মাছ চাষিদের ঘেরা জালে আটকে মারা যাচ্ছে বহু পাখি। প্রকৃতির ভারসাম্য ও বন্যপ্রাণ রক্ষার্থে পশু পাখি প্রেমী থেকে পশু চিকিৎসক সরব। 5টি পদ্ম কুকুর ছানাকে পুড়িয়ে মারার অভিযোগে হাওড়ার জগাছার হাটপুকুর এলাকায় চাঞ্চল্য। খুব স্থানীয় মানুষ থেকে পশুপ্রেমী সংগঠন কর্মীদের। 27 ডিসেম্বর জলাতঙ্ক রোগের টিকা আবিষ্কারক লুই পাস্তুরের জন্মদিন। বিজ্ঞানী জন্মদিনকে স্মরণ করতে চুঁচুড়া রাজ্য প্রাণী স্বাস্থ্য কেন্দ্রের উদ্যোগে পথ কুকুরদের জলাতঙ্ক প্রতিষেধক টিকাকরণ। আসছি বিস্তারিত খবরে। হুগলির চুঁচুড়ার মহকুমা শাসক দপ্তরে চলল এসআইআর এর শুনানি। শুনানিতে হাজির 81 বছর ও 75 বছরের বৃদ্ধ বৃদ্ধা সহ অনেক যুব ভোটার। সাবিত্রী মজুমদার 81 বছরের বৃদ্ধা, তিনিও ডাক পেয়েছেন এসআইআর এর শুনানিতে। 75 বছরের বৃদ্ধ অম্বিকা প্রসাদ মুখোপাধ্যায় থেকে যুবক যুবতীরা ডাক পেয়েছেন শুনানিতে। চুঁচুড়া মহকুমা শাসকের দপ্তরে চলছে শুনানি। বেশ কষ্টই পেতে হচ্ছে বয়স্ক মানুষদের এই খাড়াই সিঁড়ি বেয়ে মহকুমা শাসকের দপ্তরে শুনানিতে পৌঁছতে। উপায় নেই, ভোটার তালিকায় নাম তুলতে হলে তাদেরকে আসতেই হচ্ছে শুনানিতে। 81 বছরের বৃদ্ধা সাবিত্রী মজুমদার যেমন নাতনিদের সাহায্যে ওই খাড়াই সিঁড়ি বেয়ে উঠে শুনানি কক্ষে হাজিরা দিয়েছিলেন। চুঁচুড়ার বাসিন্দা হলেও এখন তিনি থাকেন নৈহাটিতে। উত্তর 24 পরগনার নৈহাটির গঙ্গা পেরিয়ে তারপর তিনি চুঁচুড়ায় পৌঁছান মহকুমা শাসকের দপ্তরে এবং শুনানিতে উপস্থিত হন। তিনি যে বৈধ ভোটার, যে কোনো কারণেই হোক ওনার নাম বাদ পড়েছিল। এদিন মহকুমা শাসকের দপ্তরে পৌঁছে তার প্রমাণপত্র দাখিল করে পুনরায় নাম তোলার আবেদন জানালেন। কি বলছেন জানাই বা তার নাম বাদ পড়ল সাবিত্রী মজুমদারের মুখে আর তার পুত্র সন্তান নাতনিদের মুখে। আচ্ছা, পেনশন বই দেখালাম, দেখিয়েছেন? আচ্ছা, আপনার কেন ডেকেছিল সেটা বললেন না, যে আমাকে কেন ডাকলেন এই বয়সে? আচ্ছা, ভোট দেননি, বাতিল হয়ে গেছে। আচ্ছা। এই যে সিঁড়ি ভেঙে এতটা উঠতে হলো, আসতে হলো, কি বলবেন? হ্যাঁ, কষ্ট হলো তো? কষ্ট হচ্ছে। হ্যাঁ, নৈহাটি থেকে এসেছে, আমাদের সবাই আটকে দিয়েছে। নৈহাটি থেকে এসছেন আজকে? আচ্ছা, ওখানে কার বাড়ি ছিলেন? মেয়ের বাড়ি ছিলেন। ওর জায়গায় বাবার নাম দিতে গেছিলেন, তখন বললো যে বাবা মারা গেছে, তখন হবে না। বললাম তাহলে বৌমার নাম দাও, বৌমার নাম দিয়ে দিয়েছিল। সেই বৌমার নামটা তো লিঙ্ক হচ্ছে না, কারণ 2002 সালে তো মায়ের নাম আর বাবার নাম হচ্ছে না। আচ্ছা, সেই বাবার নামটা পাচ্ছে না, বলছে এটা কীভাবে হলো? বললাম এই ব্যাপার, ভোটার কার্ড যখন করতেছিলাম তখন ওরা করেছে, আমি কী করব? তখন আমার নামও দিতে পারিনি, আমার নামটা আমার ওপারে চলে গেছিল। তাই দেখছিলাম আমার বইয়ের নামটা মায়ের সঙ্গেই আছে, তখন মায়ের ভোটার কার্ড করবার সময় রিলেটিভ হিসেবে বৌমার নামই দিলাম, মিঠু মজুমদারের নামই দিলাম। এখন ওই লিঙ্কটা পাচ্ছে না বলেই ডাকলো। এখন আমাদের যেহেতু পোস্টাল পেনশন আছে, সেই পেনশনের পিপিও বইটা দেখালাম, ওইটাই ওরা স্ক্যান করে নিয়ে তারপর ছেড়ে দিল। আর কি আসতে হবে বা কিছু বলেছে? না, বললো আর কিছু আসতে হবে না। অন্যদিকে চুঁচুড়া বিধায়ক কৌশিক মজুমদার কি বলছেন এ সম্পর্কে শুনবো। লোকাল লিডার যারা বিভিন্ন জায়গায়, যেখানে কাউন্সিলর, যেখানে পঞ্চায়েতের মেম্বার, পঞ্চায়েত সমিতির মেম্বার, জেলা পরিষদের মেম্বার, বা যেখানে আমাদের কিছু নেই
সেখানে আমাদের দলের যারা দায়িত্বে আছেন আমরা একদম স্পেসিফিকলি বলে দিয়েছি যে মানুষের পাশে দাঁড়াতে হবে, যারা জেনুইন ভোটার তাদেরকে কোনো অছিলাতে বাদ দেওয়া যাবে না। আর প্রোটোকল অনুযায়ী নির্বাচন কমিশন যে 11টা ডকুমেন্টের কথা বলেছেন সেই 11টা ডকুমেন্টের মধ্যে যাতে প্রত্যেকের থাকে সেগুলো তাদের বুঝিয়ে দিচ্ছি। অশোক রায়ের সঙ্গে বরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ। এসআইআর এর শুনানি ক্যাম্পে তৃণমূল নেতার তদারকির অভিযোগ। ব্যারাকপুর ব্লক 1 এর বিডিও সহ নিশ্চুপ প্রশাসন বলে মন্তব্য বিজেপি ব্যারাকপুর সাংগঠনিক জেলা সভাপতির। এসআইআর এর শুনানি তদারকিতে তৃণমূলের নৈহাটি ব্লক 1 এর সভাপতি রবি নিয়োগে চুপ প্রশাসন। ব্যারাকপুর ব্লক 1 এর বিডিও চুপ, উল্টে বিডিওর সাথে কথাবার্তা সিসিটিভি ছবি চ্যালেঞ্জ করে নির্বাচন কমিশনকে নালিশ বিজেপি ব্যারাকপুর সাংগঠনিক জেলা সভাপতি তাপস ঘোষের। তার অভিযোগ, তৃণমূলের ব্লক সভাপতি যদি ভিতরে থাকে তাহলে অশান্তি হলে দায়ী প্রশাসনের। এ বিষয়ে তিনি আরো কি বলছেন শুনবো। তৃণমূল নেতারা কোনো কিছু কি মানে নাকি? আমরা এটা যেখানে নির্দিষ্ট অভিযোগ পাচ্ছি আমরা নির্বাচন কমিশনকে জানাবো। আপনি বললেন, আমি শুনলাম, দেখছি আমরা একদম নির্দিষ্টভাবে যেখানে অভিযোগ জানাবার অভিযোগ জানাচ্ছি। যেখানে নির্বাচন কমিশন যখন নির্দিষ্টই করে দিয়েছে ভেতর হিয়ারিংয়ের ভেতরে কেউ থাকতে পারবেন না, উনি কোন হুনু যে ওখানে উনি ভেতরে থাকবেন? উনি নির্বাচন কমিশনের কে? উনি কোন সরকারি অফিসার? উনি ভেতরে থাকবেন? ব্লক সভাপতি তো এটা তো সরকারি কোনো পোস্ট নেই, এটা তৃণমূলের পার্টির পোস্ট। পার্টির পোস্টে তো ওখানে থাকার নিয়ম নেই। এরকম যদি মনে হয় আমরাও ভেতরে ঢুকবো, যদি একটা অরাজকতা তৈরি হবে, তার থেকে ভালো ওনারাও বেরোক, আমরাও বাইরে বসি, সবাই মিলে বাইরে বসুক না। আপনাদের যদি মনে হয় জনগণকে সার্ভ করবেন, বাইরে বসে করুন, নির্বাচন কমিশনের লোকরা ভেতরে করুক। অবশ্যই কমপ্লেন জানাবো এবং জানাচ্ছি আমরা, অলরেডি হয়তো প্রসেসে আছে, কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাবে কমপ্লেন। এটা আমরা লিখিত অভিযোগ জানাবো। ভিডিও জানাচ্ছি, চলছে, আমি শুনলাম কিছুক্ষণ আগে, আমি বলেছি কথা অলরেডি, একটা লিখিত অভিযোগ আমরা জানাবো ভিডিওকে। তবে অভিযুক্ত রবি নিয়োগের সাফাই, তার ভোটারদের সাহায্য করতেই তার ভিতরে আসা। তিনি দেখতে এসেছিলেন শুনানিতে কারোর অসুবিধা হচ্ছে কিনা। কি বলছেন তৃণমূলের ব্লক সভাপতি রবি নিয়োগী, শুনবো। আমার পঞ্চায়েতের হচ্ছে, এক থেকে আমার পঞ্চায়েতে চলছে, তা আমার পঞ্চায়েতে আমার লোককে আমি নিয়ে আসবো না? আমি হিয়ারিং তো আমার দলের লোককে আমি নিয়ে আসবো না? দেখভাল আছে, তারপরে কাগজপত্র হয়েছিল না সেগুলো দেখছি। আমি তো ভেতরে কোনো যাইনি, তো অফিসের ভিতরে যাইনি। তো কাউন্টারে কথা বলছিলেন না, কাউন্টারে কথা বললাম, একটা কাগজের ব্যাপারে জিজ্ঞেস করলাম যে আপনারা কী কী চাইছেন। আমাকে তো জেনে নিতে হবে কী কী চাইছে, অনেকে তো বুঝতে পারছে না। নির্বাচন কমিশনার নির্দেশ পাঠিয়েছে কোনো রকম রাজনৈতিক নেতৃত্ব ভেতরে যেতে পারবেন না। না, আজকে তো আমাদের অফিস খোলা, তো আমরা প্রধান, তো আমরা যে প্রশাসনিকে আমরা তো যেতেই পারি। বিডিও অফিসে তো প্রশাসনিকে যেতে পারে, আমরা তো হিয়ারিংয়ের জায়গায় যাইনি তো কোথাও, কোনো ঘরে ঢুকিনি তো। আমরা দেখাতে পারবেন কোনো ঘরে ঢুকেছি আমরা? যে হিয়ারিং সেন্টারে কথা বলছিলেন, হ্যাঁ, না ওটা তো আমরা অন্য কথা, ওটা হিয়ারিং নিয়ে আমরা কোনো কথা বলিনি, ওটা প্রশাসন বুঝবে। হিয়ারিংয়ের যে ঘরে হচ্ছিল সেই ঘরে তো কথা বলছি। না না, ঘরে ঢুকিনি তো, আমি কোনো ঘরে ঢুকিনি তো, আমি কোনো ঘরে যাইনি তো। কোনো ঘরে দেখাতে পারবেন যে আমি কোনো ঘরে ঢুকিনি? না, ঘরে কোনো ঘরে ঢুকিনি, অসম্ভব। হিয়ারিং এর ঘরে আমি ঢুকিনি। প্রিয় রিপোর্ট, LMCL নিউজ। বেতন বৃদ্ধি, বকেয়া ইনসেনটিভ প্রদান এবং আরো অন্যান্য দাবিতে হুগলির প্রাণকেন্দ্র চুঁচুড়ার করিমোড় সহ জেলার অন্যান্য জায়গায় আশাকর্মীদের বিক্ষোভ কর্মসূচি। ন্যূনতম মাসিক 15,000 টাকা বেতন, বকেয়া ইনসেন্টিভ প্রদান, কর্মরত অবস্থায় মৃত আশাকর্মীদের পরিবারকে 5 লক্ষ টাকা অনুদান প্রদান সহ নানান দাবিতে বিগত 4 দিন ধরে আশাকর্মীরা কর্মবিরতি চালাচ্ছেন। এদিন আশাকর্মীরা হুগলির প্রাণকেন্দ্র চুঁচুড়ার ঘড়ির মোড়ে বিক্ষোভ দেখালো। বিক্ষোভরত আশাকর্মীদের দাবি, দীর্ঘদিন ধরে তারা তাদের দাবি জানিয়ে আসছেন কেন্দ্র ও রাজ্য সরকারকে, কিন্তু তাদের দাবি মানা হচ্ছে না। অবিলম্বে তাদের দাবি না মানা হলে তারা আরো বৃহত্তর আন্দোলনেরও হুমকি দিলেন। এদিন হুগলির প্রাণকেন্দ্র চুঁচুড়ার ঘড়ির মোড়ে রাস্তা আটকে বেশ কিছুক্ষণ ধরে আশাকর্মীরা অবস্থান বিক্ষোভ চালান। কি বলছেন তারা তাদের এই বিক্ষোভ আন্দোলন সম্পর্কে, শুনবো। আমরা এআইইউসিএস অনুমোদিত পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়নের তরফ থেকে 23শে ডিসেম্বর থেকে আমরা লাগাতার কর্মবিরতিতে গেছি। সেটা আমরা স্তরে স্তরে বিওমেস্টার, এনএম দিদি, আমার সিওমেস্টার, স্বাস্থ্য ভবন সমস্ত জায়গায় জানানো হয়েছে। তারপর যেটা আমাদের ব্লকে ব্লকে বুধবার ডেপুটেশন হয়েছে, আজ আমাদের জেলায় জেলায় বিক্ষোভ কর্মসূচি। আর আমাদের একটা ইনসেনটিভ নতুন ফরম্যাট হয়েছে, যাতে কিছুই বাড়েনি, যে কাজগুলো এখানে হয় না তাদের টাকা বাড়ানো হয়েছে।
সেটা আমরা করাবো চুচড়া ঘড়ির মোড়ে। আর আমরা এখন লাগাতার কর্মসূচিতে আছি। আমাদের মূল দাবি হচ্ছে 5,250 টাকায় জীবন ধারণ সম্ভব নয়। আমাদেরকে ন্যূনতম বেঁচে থাকার মতো ভাতা বৃদ্ধি করতে হবে। সেটা দয়া করে 500 টাকা 1000 টাকা নয়, বেঁচে থাকার মতো জীবন ধারণ করার মতো একটা ভাতা বৃদ্ধি করতে হবে। আমাদের দাবি 15,000 টাকা অবশ্যই করতে হবে। তারপর কর্মরত অবস্থায় আমাদের অনেক আশাকর্মী মারা যাচ্ছে, তাদের পরিবার একটা টাকাও পাচ্ছে না। সেখানে 5 লক্ষ টাকা তাদেরকে পরিবারকে দিতে হবে। ভাগে ভাগে আমাদেরকে টাকা দেওয়া হয়, সেই টাকা হচ্ছে 8 ভাগে টাকাটা দেওয়া হয়, 50 টাকা 75 টাকা 100 টাকা, এরকম অনেক হিসেব মেলে না। ব্লক থেকে টাকা পয়সা উধাও হয়ে যায়, সেই টাকা আমরা ভাগে ভাগে নয় একসঙ্গে চাই। অন্যদিকে একই দাবিতে রাজ্যের বিভিন্ন জেলাতেও চলছে আশাকর্মীদের বিক্ষোভ আন্দোলন। এদিন হাওড়ার সিএমওএইচ অফিস ঘেরাও আশাকর্মীদের ঘেরাও বিক্ষোভকে কেন্দ্র করে মোতায়েন করা হয়েছিল বিশাল পুলিশ বাহিনী। কদিন যাবৎ আশাকর্মীরা পথে নেমে তাদের দাবির সপক্ষে আন্দোলন চালাচ্ছেন, তারই অঙ্গ হিসেবে এদিনের এই কর্মসূচি বলে তারা জানালেন। প্রথমে তারা হাওড়া ময়দান ফ্লাইওভারের নিচে জমায়েত হয়ে সেখান থেকে মিছিল করে প্রায় 3,500 আশাকর্মী হাওড়া সিএমওএইচ দপ্তরের সামনে হাজির হন। সেখানেই তাদের বিক্ষোভ চলে বেশ কিছুক্ষণ ধরে। কি বলছেন হাওড়া জেলার আশাকর্মীরা তাদের দাবি সম্পর্কে শুনবো। কিছুই হয় না, একটা বাড়িতে যে রাঁধুনি রান্না করে তাকেও মাস গেলে 10,000 টাকা দিতে হয়। সেই জায়গায় আশারা গ্রাসরুট লেভেলের সমস্ত কাজ করে তুলে দেয় স্বাস্থ্য দপ্তরের, যেখানে আশাদেরকে আখ্যা দেওয়া হয়েছে আশারা স্বাস্থ্য দপ্তরের ভিত। সেই আস্থাদের স্বাস্থ্য দপ্তরের ভিতদের মাসিক ভাতা দেওয়া হয় 5,250 টাকা। এটা খুব লজ্জার, যে লজ্জা ঢাকার জন্য আমাদের আর কোনো ভাষা নেই। তারপর এই কাজ করতে গিয়ে আমাদের বহু সহকর্মী মারা যাচ্ছে। সেই সহকর্মী মারা গেলে তাদের রিটায়ারমেন্ট বেনিফিট যে 5 লক্ষ টাকা দেওয়ার ছিল, আমাদের দাবি 5 লক্ষ টাকা রিটায়ারমেন্ট বেনিফিট, সেটা কোনো আশার মৃত্যু হলে তার পরিবারকে অবশ্যই দিতে হবে। তার সঙ্গে সঙ্গে আমাদের 1 বছর পর্যন্ত সমস্ত কাজের টাকা বাকি, সেটা অবিলম্বে দিতে হবে। মোবাইল কেনার জন্য যে 10,000 টাকা দেওয়া হয়েছে বিভিন্ন শর্ত চাপিয়ে, সেটা সেই সমস্ত শর্ত প্রত্যাহার করতে হবে। আশাদের সঙ্গে যে সমস্ত প্রক্রিয়ায় কাজ করার কথা সেটা কোনো কিছুই হচ্ছে না, সেগুলো নিয়মিতভাবে আশারা যাতে তাদের কাজের পারিশ্রমিক পায় সেগুলোও দেখতে হবে। আমাদের পারিশ্রমিক চাইছে আমরা ন্যূনতম মাসিক ভাতা 15,000 টাকা, যেটা আমাদের দাবি। আমাদের বরুণ দাস, অশোক রায়, দেবকুমার দেওর রিপোর্ট, LMCL নিউজ। বাঁশবেড়িয়া পৌরসভার 14 নম্বর ওয়ার্ড এলাকায় একাধিক পুকুর জাল দিয়ে ঘিরে রেখেছে পুকুর মালিক, যার জেরে মাছ খেতে গিয়ে জালে আটকে পড়ছে পানকৌড়ি, বক, মাছরাঙা সহ বিভিন্ন প্রজাতির পাখি। ঘটনায় সরব হয়েছেন এলাকাবাসী থেকে শুরু করে পশুপ্রেমীরা। হুগলি জেলার বাঁশবেড়িয়া পৌরসভার 14 নম্বর ওয়ার্ডের ত্রিবেণী স্টেশন রোড দাসপাড়ায় একাধিক পুকুরে মাছ চাষ হচ্ছে। সেই মাছ যাতে পাখিরা না খায় তার জন্য পুকুর মালিক জাল দিয়ে ঘিরে রেখেছে পুকুরগুলি, আর তার জেরেই সমস্যার মধ্যে পড়ছে বিভিন্ন প্রজাতির পাখি। যখনই পুকুরে পানকৌড়ি, বক বা মাছরাঙা পাখি সহ বিভিন্ন প্রজাতির পাখি মাছ খেতে আসছে, ঠিক সেই সময় জালে আটকে পড়ে ছটফট করে মারা যাচ্ছে বহু পাখি। এই ঘটনায় সরব হয়েছেন এলাকাবাসী থেকে শুরু করে পশুপ্রেমী মানুষজন। মাছ বাঁচাতে জাল কেন, এমনই প্রশ্ন তুলছেন সাধারণ মানুষ। স্থানীয় বাসিন্দারা পুকুর মালিককে জানিয়েছেন পুকুর থেকে জাল সরিয়ে দিতে। হুগলি জেলা প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের পশু চিকিৎসক জয়জিৎ মিত্র ঘটনা প্রসঙ্গে জানান, প্রকৃতির ভারসাম্য রক্ষায় এই ধরনের পাখি বাঁচিয়ে রাখা প্রয়োজন। বক, পানকৌড়ি কতটা মাছ খায় যে জাল দিয়ে পুকুর আটকাতে হবে? এই অভিযোগ করে কি বলছেন পশু চিকিৎসক, শুনুন। যিনি এই কাজটা করেছেন তিনি কাজটা ঠিক করেননি। একটা বক কত মাছ খাবে, তো তাদের তো মেরে ফেলা হচ্ছে ইনডাইরেক্টলি, নেটটা দিয়ে সে আটকে যাচ্ছে, না খেয়ে মরে যাচ্ছে। একটা বক কটা মাছ খাবে, কেজি মাছ খাবে, সামান্য খেতে পারে। তার জন্য এইভাবে এই প্রাণীগুলো তো আমরা আস্তে আস্তে হারিয়ে যাচ্ছি প্রকৃতি থেকে। প্রকৃতির ভারসাম্য রক্ষা করার জন্য এদের বেঁচে থাকা খুবই প্রয়োজন। তো আমি অনুরোধ করব ওনাকে নেটটা যেন সরিয়ে নেন, আর বক এমন মাছ খেয়ে নেবে না যে ওনার ক্ষতি হয়ে যাবে, এটা অবিলম্বে সরিয়ে ফেলা উচিত। প্রকৃতির ভারসাম্য রক্ষার জন্য এদের বেঁচে থাকতে দিতে হবে, এটা ঠিক করেন। অন্যদিকে এই বিষয়ে স্থানীয় বাসিন্দারা
কি জানাচ্ছেন শুনুন। আমরা চাইছি যে যাতে জালটা না তোলে, এইভাবে তাকে বলা হয়েছিল, সে কোনো কথা সাড়া দেয়নি, উত্তর দেয়নি, না দিয়ে চলে গেছে, বলে ঠিক আছে দেখবো, এই কথা বলে চলে গেছে। তা এখন আমরা অন্য কাউকে এখনো বলা হয়নি, বলিনি, জায়গায় যদি সেরকম হয় তাহলে আমাদের বাধ্যতামূলক কোনো ব্যবস্থা করতে হবে, যেখানে যেতে হবে। কতগুলো পাখি মারা গেছে আজ পর্যন্ত? আজ পর্যন্ত 5-7টা পাখি মারা গেছে। থেকে কেটে তুলে নিয়ে যা, পুকুরে কোনো জাল যাতে না দেয়। এমন কিছু পাখি বসে না, যা বসছে সবাই আটকে যাচ্ছে, মরেও যাচ্ছে। আমরা চাই না যে আমাদের পাড়ায় জালটা থাক পুকুরে। এমনি তো পশু পাখি জীবজন্তু হারিয়ে যাচ্ছে। এমনিতেই দিনে দিনে বক পানকৌড়ি কিছুই দেখা যায় না। আগে যে পরিমাণে ছোটবেলায় দেখেছি, এখন তা অর্ধেকও দেখতে পাই না। আমরা চাই না যে পাখিগুলো মারা যাক, যাতে এর একটা মানে বিহিত হোক। কিন্তু পুকুরে পড়তে নেট দেওয়ার এরকম নিয়ম নেই। নেট দেওয়ার নিয়ম আছে কি না আছে আমি জানি না, কিন্তু আমরা চাই না যে আমাদের পাড়ার পুকুরে এই নেটটা দেওয়া থাকুক। আমরা চাই যে আসছে বসছে, দুটো মাছ খাচ্ছে, চলে যাচ্ছে, ঠিক আছে তুমি সকালে আসো, এসে ঢিল দাও, দিয়ে তাড়িয়ে দিয়ে যাও, কিন্তু নেট যেন না দেওয়া থাকে। রাজেশ দেবনাথের রিপোর্ট, LMCL নিউজ হুগলি। LMCL নিউজে এখন সময় বিজ্ঞাপন বিরতির পর ফিরে আসছে অন্যান্য খবর নিয়ে, সঙ্গে থাকুন। 5টি পদ্ম কুকুর ছানাকে পুড়িয়ে মারার অভিযোগে হাওড়ার জগাছার হাটপুকুর এলাকায় চাঞ্চল্য, খুব স্থানীয় মানুষ থেকে পশুপ্রেমী সংগঠন কর্মীদের। 27 ডিসেম্বর জলাতঙ্ক রোগের টিকা আবিষ্কারক লুই পাস্তুরের জন্মদিন। বিজ্ঞানী জন্মদিনকে স্মরণ করতে চুঁচুড়া রাজ্য প্রাণী স্বাস্থ্য কেন্দ্রের উদ্যোগে পথ কুকুরদের জলাতঙ্ক প্রতিষেধক টিকাকরণ। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. The ultimate destination of food and holidays. City Club, restaurant, rooms and banquet. Chinsura Bus Stand, Hooghly. We deliver love with food. বিরতির পর ফিরে এলাম খবরে। শনিবার 27 ডিসেম্বর থেকে শুরু হলো SIR শুনানির কাজ। যে সমস্ত ভোটারদের তথ্যে কোনো ভুল ত্রুটি রয়েছে তাদেরকে শুনানিতে ডাকা হয়েছে। রাজ্যে নিবিড় ভোটার সংশোধনী তালিকা অর্থাৎ SIR এর কাজ চলছে। প্রথম পর্যায়ের কাজ শেষ হয়ে খসড়া তালিকা প্রকাশ হয়েছে। এখন যে সমস্ত ভোটারদের তথ্যে কোনো ভুল ত্রুটি ধরা পড়েছে তাদেরকে শুনানিতে ডাকা হয়েছে। আজ অর্থাৎ শনিবার 27 ডিসেম্বর থেকে এই শুনানির কাজ শুরু হলো। হুগলিতে প্রায় 1,71,000 জনকে ডাকা হয়েছে শুনানিতে, এমনটাই প্রশাসন সূত্রে খবর। ভোটার তালিকায় নাম থাকার জন্য যে 13টি তথ্য প্রমাণ দাখিল করার কথা বলা হয়েছে শুনানিতে, সেই তথ্য প্রমাণের 13টির মধ্যে অন্তত 1-2টি তথ্য দাখিল করতে হবে বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে। নানান বয়সী ভোটার ডাক পেয়েছেন শুনানিতে। চুঁচুড়া মহকুমা শাসকের দপ্তরে চলছে শুনানি। দোতলায় মহকুমা শাসকের দপ্তরে পৌঁছতে হচ্ছে খাড়াই সিঁড়ি বেয়ে। এই খাড়াই সিঁড়ি বেয়ে উঠতে অনেকে হাঁপিয়ে যাচ্ছেন, আর সেই সিঁড়ি বেয়েই যেতে হচ্ছে শুনানি ঘরে। কারো নামের ভুল, কারো ঠিকানা বদল হওয়াতে নাম ছিল না 2002 সালের ভোটার তালিকায়, কারো আবার মা বাবার নামে গন্ডগোল। SIR এর শুনানিতে ডাক পাওয়া ভোটাররা কি বলছেন শুনুন। দমদম সেবক বাগান থেকে এসেছি। কি বললো এখানে? আমাদের ওখান থেকে বলেছে এখানে আসতে,
এখানে নামে ভুল আছে, সব কিছু আছে। আপনার কি সমস্ত কিছু আছে, কাগজপত্র আছে? হ্যাঁ, ভোটার কার্ড ফার্ড এসব সব আছে। 2002 সালে ছিল? ব্যাংকের বই আছে 2001-এ। নিজের বাড়ি আছে? না, ভাড়া বাড়ি থাকি। উনি হেয়ারিং এ আজকে ডেট দিয়েছে, ওই জন্য এখানে আসা হলো। তো মা আর প্রুফ দেখাতে হবে। হ্যাঁ, সে আমরা বাসিন্দা কোথাকার, ঠিক আছে, ইন্ডিয়ার নাকি অন্য দেশে, ওই জন্য ডাকা হয়েছে এখানে। তো মা বাবাকে প্রুফ দেখাতে হবে, ওই জন্য আসা হবে। হ্যাঁ, আপনাদের নাম ছিল না? না, আমার নাম ছিল না। ছোটবেলা দিয়ে কলকাতা এসেছি, 13 বছর ছিল বয়স, তখন দিয়ে আমরা এখানে থেকে গেছি। কি আছে আপনার কাছে? প্রুফ আমার মা বাবার ভোটার কার্ডের লিস্ট আছে, জমিনের দলিল আছে আমার বিহারে, ওর মধ্যে আমারও নাম লেখা আছে। অশোক রায়ের সঙ্গে বরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ। ব্যান্ডেল চার্চ সংলগ্ন মেলা ও দোকানদারদের কাছ থেকে যে বিপুল অঙ্কের টাকা তোলা হচ্ছে, সেই টাকা কোথায় যাচ্ছে? বড় প্রশ্নের মুখে পৌরসভা এবং প্রশাসন। প্যান্ডেল চার্চ সংলগ্ন মেলার টাকা যাচ্ছে কোথায়? বড় প্রশ্নের মুখে পৌরসভা ও প্রশাসন। ডিসেম্বর জানুয়ারি মাস এলেই প্যান্ডেল চার্চ সংলগ্ন মাঠ ও আশেপাশের এলাকায় বসে বড় সড়ো মেলা। বড়দিন উপলক্ষে শুধু মেলাই নয়, বিভিন্ন প্রান্ত থেকে আসেন অসংখ্য পিকনিক পার্টিও। এই সময় জল, স্বাস্থ্য, পরিষ্কার পরিচ্ছন্নতা, অ্যাম্বুলেন্স, প্রায় সমস্ত নাগরিক পরিষেবা দেয় পৌরসভা। অথচ প্রশ্ন উঠছে, মেলা ও ব্যবসায়ীদের কাছ থেকে যে বিপুল অঙ্কের টাকা তোলা হচ্ছে, সেই টাকা আসলে যাচ্ছে কোথায়? মেলায় বসা দোকানদারদের বক্তব্যই ধরা পড়ছে বিভ্রান্তি। কেউ বলছেন 3000 টাকা, কেউ বলছেন 5000 টাকা, আবার কারো দাবি 10,000 টাকা পর্যন্ত দিতে হয়েছে এই দোকান বসানোর জন্য। কিন্তু সেই টাকা পৌরসভার কোষাগারে যাচ্ছে কিনা তার কোনো স্পষ্ট উত্তর পাওয়া গেল না। 3 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অনিন্দিতা রাজবংশী মণ্ডল জানান, দীর্ঘদিন ধরেই এলাকার কয়েকজন যুবক এই মেলার টাকা তোলে। তার কথায় একাধিক ওয়ার্ডের কিছু মানুষ মিলেই এটি করে আসছেন এবং বদলে কিছু পরিষেবা দেন, যেমন সিসিটিভি লাগানো, এলাকা পরিষ্কার রাখা। তবে ঠিক কারা টাকা তোলে বা কিভাবে হিসেব হয় সেই বিষয়ে তিনিও পরিষ্কার করে কিছু বলতে পারেননি। অন্যদিকে পৌরসভার স্বাস্থ্য CIC জয়দেব অধিকারীর বক্তব্য একেবারেই ভিন্ন। তার স্পষ্ট দাবি, সিসিটিভি লাগানো প্রশাসনের দায়িত্ব, বাইরের কেউ কেন সিসিটিভি লাগাবে সে প্রশ্নই উঠছে। পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ প্রতিদিন পৌরসভার পক্ষ থেকেই করা হচ্ছে। স্বাস্থ্য পরিষেবা ও অ্যাম্বুলেন্স ব্যবস্থাও পৌরসভাই দেখছে। তার মতে অন্য কেউ টাকা তুলবে এটা ঠিক নয়। কি বলছেন তিনি, শুনুন। অ্যাম্বুলেন্স থাকছে, হেলথ ক্যাম্প থাকছে, ডেলি আউটডোর বাবুকে বলে দেওয়া হয়েছে ঝাড়ু দিয়ে ময়লা তুলে নেওয়ার জন্য। ওখানকার দুটো আউটডোর বাবুকে বলা হয়ে গেছে। প্রত্যেক দিনই পরিষ্কার করা হয়? হ্যাঁ, পরিষ্কার করার জন্য। তো ওখানে সিসিটিভিটা কারা লাগিয়েছে? সিসিটিভি কি প্রশাসনের লাগানো দরকার না ক্লাব লাগিয়েছে? সিসিটিভি তো প্রশাসনের লাগাবার দরকার, পুলিশ থেকে। এই টোটাল ব্যাপারটা পুলিশের দেখার দরকার। যেমন যেহেতু মিটিং হয়েছিল যে ঘরে, সেখানে তো সিসিটিভি, আপনার ট্রাফিক কন্ট্রোল, এসব ব্যাপার নিয়ে মিটিং হয়েছিল। সেখানে তো সিসিটিভি তো অবশ্যই প্রশাসনে দেওয়ার দরকার। এটা তো মিউনিসিপ্যালিটির নয়, মিউনিসিপ্যালিটি যেটুকু সার্ভিস দেওয়ার সেটা ঠিক দেয়। প্রশাসন সার্ভিস দিচ্ছে, মিউনিসিপ্যালিটি সার্ভিস দিচ্ছে, টাকা অন্য কেউ তুলছে, সেটা দেখার দরকার যে প্রকৃত টাকাটা কোথায় যাচ্ছে। সিসিটিভি ক্যামেরা প্রশাসন কেন লাগাচ্ছে না সেটাও দেখতে হবে। আর টাকাটা যদি বেশি অ্যামাউন্টের টাকা তুলে থাকে তাহলে তো পৌরসভা বন্ধ হচ্ছে। 6 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ঝন্টু বিশ্বাস জানান, আগে একটি কমিটি এই টাকা তুলত, তখনও তিনি এর বিরোধিতা করেছিলেন। 2022 সালের পর থেকে কে বা কারা টাকা তোলে সে বিষয়ে তার কোনো ধারণা নেই। এখনও তিনি এই ব্যবস্থার বিরোধিতায় অনড় রয়েছেন। কি বলছেন তিনি? নিযুক্ত যে চেয়ারম্যান সৌমিত্র ঘোষ, উনি ছিলেন 3 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ছিলেন, 4 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ছিলেন এবং আমি ছিলাম। আমরা গিয়ে তাদেরকে, যারা এন্ট্রান্স যে ঢোকার মুখটা যেটা, সেই সব দোকানগুলোকে আমরা 4-5টা দোকান বা আমরা নিজেরা গিয়েই ভিজিট করি এবং বলি যে তোমরা আস্তে আস্তে বাড়িয়ে নিয়ে যাচ্ছ, এটা নিতে পারবে না, কেননা ভিতরে কোনো অ্যাক্সিডেন্ট হলে বা কোনো কিছু অসুবিধা হলে মানুষ যেতেও পারে না, জলের গাড়িও আমাদের ঠিক মতন পৌঁছাতে পারে না। এগুলো আমরা অ্যাওয়ারনেস করেছি। এছাড়াও আমি থাকাকালীন ওখানে যখন আমাদের যখন ছিল 6 নম্বর ওয়ার্ডের, তখন আমি ওখানে মানুষের সুবিধার্থে এই কমিউনিটি টয়লেট করা হয়েছে। এছাড়া সুন্দরভাবে মাঠে পরিদর্শন করানো হতো এবং এখন কিভাবে কি হয় সেটা সম্পূর্ণ 3 নম্বর ওয়ার্ডের আর কি ওরাই জানে। ওরা ওইভাবেই আর কি ওরা ওদের আন্ডারেই রয়েছে, ওরা করছে আর কি এটা। তারপরে আমি এটা তাই বলছি যে
যদি কাউন্সিলর 3 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বলে থাকে যে জানে না বা কিছু ইয়ে হয়, একটা পুরো তদন্ত করা কমিটি করা হোক, করে আর কি পুরো একদম তাহলে ঠিক ব্যাপারটা বেরিয়ে আসবে, সেটা সঠিক কী হচ্ছে না হচ্ছে। পৌরপ্রধান সৌমিত্র ঘোষ অবশ্য বিষয়টিকে দীর্ঘদিন ধরে চলে আসা কালচার রীতি বলে উল্লেখ করেছেন। তার বক্তব্য, যারা টাকা তোলে তারা এই এলাকায় কিছু পরিষেবা দেয়, কিন্তু এখানেই উঠছে সবচেয়ে বড় প্রশ্ন। না, দাম তো মানে মার্কেটে যেরকম দাম সেরকমই নিচ্ছি। চাউমিন 60 টাকা, মোগলাই 70 টাকা, পকোড়া 20 টাকা। পয়সা ভাড়া, তার ভাড়া উঠবে? ভাড়া খুব একটা না, ভাড়া কথা বলবো না সেরকম, কিন্তু মানে লোকজন কম আর কি। কত ভাড়া এটা? এটা ভাড়া আমাদের 2-3 হাজার টাকা দিতে হয়। এবার লোকাল ক্লাব আছে এখানে, মানে পুরো পরিষ্কার করার জন্য, মানে পুরো প্রোগ্রামটাই যতদিন থাকবেন 2-3 হাজার টাকা ভাড়া দিতে হয়। হ্যাঁ, এবার আমরা যতদিন আমরা 15 দিন থাকি। 15 দিনে কত দিতে হয় তাও? ওই 3,000 টাকার মতো দিতে হয়। যদি পৌরসভা জানে যে এখানে টাকা তোলার একটা কালচার চলছে, তবে তা কি বেআইনি নয়? জল, স্বাস্থ্য, পরিষ্কার পরিচ্ছন্নতার সমস্ত দায়িত্ব যখন পৌরসভা পালন করছে, তখন সাধারণ সিসিটিভি নজরদারির দায়িত্ব কেন পৌরসভা নিতে পারছে না, বলছেন সৌমিত্র ঘোষ, পৌরপ্রধান। শুনুন। না, আমরা যতদূর খবর রেখেছি ওখানে যেমন নেওয়া হয়, কিন্তু সেই সংস্থা থেকেই আউটসাইডে পুরো সিসিটিভি ক্যামেরা থেকে আরম্ভ করে সব কিছু তারাই রাখে, টোটাল ব্যবস্থাটা তারাই দেখভাল করে। আর যতদূর জানি এই সঙ্গে মানে ব্যান্ডেজ চার্জও এই ব্যাপারে খানিকটা ওয়াকিবহাল, তারাও আমাদের কাছে এই ব্যাপারটা জানিয়েছিলেন। আমরাও বিষয়টাকে নজর রাখছি, জিনিসটা যাতে হাতের বাইরে কোনোভাবে না যায়। তারা সিসিটিভি ক্যামেরা লাগাক, পরিষেবা দিক, এটা চাই, সেটা মানুষের ভালো স্বার্থে, কিন্তু সব কিছুর জন্য একটা মধ্যে সামঞ্জস্য থাকে, ব্যালেন্স থাকে। সব মিলিয়ে ব্যান্ডেল চার্জ সংলগ্ন মেলা থেকে আদায় হওয়া বিপুল অঙ্কের টাকা কোথায় যাচ্ছে, কে তুলছে এবং কোন আইনে, এই প্রশ্নের উত্তর অধারাই থেকে যাচ্ছে। বড়দিনের উৎসবের আড়ালে এই আর্থিক অনিয়মের অভিযোগ ঘিরে বড়সড় প্রশ্নের মুখে প্রশাসন ও পৌরসভা। ব্যুরো রিপোর্ট, LMCL নিউজ। 5টি পথকুকুর ছানাকে পুড়িয়ে মারার অভিযোগে চাঞ্চল্য ছড়ালো হাওড়ার জগাছা থানার অন্তর্গত হাটপুকুর এলাকায়। দোষীদের শাস্তির দাবিতে সরব হয়েছেন এলাকার মানুষজন থেকে শুরু করে পশুপ্রেমী সংগঠনের সদস্যরা। 5টি ছোট বাচ্চা পথ কুকুরকে পুড়িয়ে মারার অভিযোগে উত্তাল জগাছা হাটপুর এলাকায় চাঞ্চল্য, ক্ষোভ এলাকার মানুষজনেদের। এদিন বিকেলে জগাছা থানার অন্তর্গত হাটপুকুর এলাকায় এই ঘটনা ঘটে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন পশুপ্রেমী সংগঠনের কর্মীরা। খবর দেওয়া হয় পুলিশকে। ঘটনাস্থলে পুলিশ এসে অগ্নিদগ্ধ ওই বাচ্চা কুকুরগুলিকে উদ্ধার করে নিয়ে যায় ময়না তদন্তের জন্য। ওই কুকুর ছানাগুলিকে পুড়িয়ে হত্যার অভিযোগ পশুপ্রেমীদের। দোষীরা শাস্তি পাক, সেই দিকে তাকিয়েই এলাকার মানুষজন। ঘটনার তদন্ত শুরু করেছে জগাছা থানার পুলিশ। সিসি ক্যামেরার ফুটেজও খতিয়ে দেখা হচ্ছে। কেন এই ঘটনা খতিয়ে দেখছে পুলিশ। ক্লাবটা তো আমার পাশের বাড়ি, এদেরকে আমি দেখাশোনা করি, আমি খেতে দিই। তো কে করেছে আমি সেটা বুঝতে পারছি না। আমাকে হঠাৎ গ্রুপ থেকে খবর দিল যে এরকম বাচ্চাগুলোকে আগুন লাগিয়ে দিয়েছে। তো এসে দেখলাম অলরেডি পুড়ে গেছে তারা। তো আমাদের গ্রুপ থেকে সবাই এসেছে, থানায় খবর দেওয়া হয়েছে, স্যারেরা এসেছিলেন, তারা বডি তুলে নিয়ে গেছে। তো কটা বাচ্চা ছিল? 5টা বাচ্চা, 6টা মিনিমাম ছিল, একটা 5টা পুড়ে মারা গেছে। তো নিয়ে গেছে তাদেরকে। এবার আমাদের গ্রুপ থেকে সব ব্যবস্থা করছে যাদের ওদের উপযুক্ত শাস্তি হয় যে করেছে। আমি যখন বেরোলাম 2:15 দিক, আমার প্রথমে ঘরের ওদিকে একটা ধোঁয়া যাচ্ছে, যেতে আমি দরজাটা খুলে দেখলাম এখানে বিশাল একটা আগুন ধরে গেছে। তাই একটা কুকুর বাচ্চার আওয়াজ পেয়েছি, আমি সব পাইনি। তা কুকুর বাচ্চাটার আওয়াজ পেতে আমি সবাইকে, তখন অত রশ্মিটা উঠেছে বলে আগুনের শিকাটা আমি সবাইকে দেখেছি, কেউ বেরোয়নি। লাস্টে দেখলাম যে ওদের কারখানার একটা ছেলে বেরিয়ে এলো, এসে দেখে চলে গেল। তারপরে আমার পাড়া প্রতিবেশী সবাই বেরিয়েছিল। কতগুলো ছিল আমি বলতে পারবো না, তবে একটার আওয়াজ পেয়েছি। এটুকু জীবিত অবস্থায় আওয়াজ করছে না, যখন কাঁদছে খুব চিৎকার করে, তখন আমি দরজাটা খুলে দেখি কি হলো, তখন দেখছি এখানে অটোমেটিক আগুনটা অনেক লেগে গেছে। হাওড়া থেকে দেবকুমার দেওয়ার রিপোর্ট, LMCL নিউজ। নিচ্ছে বিজ্ঞাপন বিরতি। বিরতির পর ফিরে আসছে অন্যান্য গুরুত্বপূর্ণ খবর নিয়ে। সঙ্গে থাকুন। 27 ডিসেম্বর জলাতঙ্ক রোগের টিকা আবিষ্কারক লুই পাস্তুরের জন্মদিন। বিজ্ঞানী জন্মদিনকে স্মরণ করতে চুঁচুড়া রাজ্য প্রাণী স্বাস্থ্য কেন্দ্রের উদ্যোগে পথ কুকুরদের জলাতঙ্ক প্রতিষেধক টিকাকরণ। পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় গ্রামীণ এলাকা ও শহরাঞ্চলের সড়ক যোগাযোগ ব্যবস্থার সার্বিক উন্নয়নের লক্ষ্যে শুরু হয়েছে পথশ্রী রাস্তাশ্রী প্রকল্পের 4র্থ পর্যায়।
পথশ্রী রাস্তাশ্রী প্রকল্প বাংলার ইতিহাসে বৃহত্তম সড়ক সংযোগ কর্মসূচি, যার মধ্যে এবার পথশ্রী রাস্তাশ্রী প্রকল্পের চতুর্থ পর্যায়ে পশ্চিমবঙ্গের 23টি জেলায় পঞ্চায়েত ও পৌর এলাকায় 20,000 কিলোমিটারেরও বেশি নতুন রাস্তার নির্মাণ ও পুরনো রাস্তার সংস্কার করা হচ্ছে। এই প্রকল্পে বিটুমিনাস, সিমেন্ট, কংক্রিট, পেভার ব্লকের রাস্তা ছাড়াও এবারই প্রথম বিভিন্ন নতুন প্রযুক্তি ব্যবহার করে রাস্তা নির্মাণ করা হবে, যার মধ্যে অন্যতম হল ফেলে দেওয়া প্লাস্টিককে পুনর্ব্যবহার করে নতুন রাস্তা নির্মাণ। পথশ্রী রাস্তাশ্রী প্রকল্পের কাজগুলি সম্পূর্ণভাবে রাজ্য সরকারের অর্থ বরাদ্দের মাধ্যমে রূপায়িত হবে। সমগ্র রাজ্যের 35,000-এরও বেশি গ্রামের এবং 128টি পৌর এলাকার সকল মানুষ এর ফলে উপকৃত হবেন। সাধারণ মানুষ, কৃষক, ব্যবসায়ী, শিক্ষার্থী, রোগী, প্রসূতি মা সবাই এর সুফল পাবেন। এছাড়াও কাজগুলির মাধ্যমে জব কার্ড ধারকদের জন্য 15 কোটিরও বেশি শ্রম দিবস সৃষ্টি করা হবে। এই প্রকল্পে মোট 19,400 কোটি টাকা খরচ করে 59,500 কিলোমিটারেরও বেশি রাস্তা রাজ্য সরকার নির্মাণ করছে। 2011 সালের পর থেকে রাজ্য জুড়ে ইতিমধ্যেই 1,83,084 কিলোমিটারেরও বেশি রাজ্য সড়ক, গ্রামীণ রাস্তা ও অন্যান্য রাস্তার নির্মাণ ও পুনর্নির্মাণ সম্পূর্ণ হয়েছে। এর জন্য খরচ হয়েছে 83,000 কোটি টাকারও বেশি। পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রীর স্বপ্নের পথশ্রী রাস্তাশ্রী প্রকল্প রূপায়ণের মাধ্যমে সার্বিক উন্নয়নের পথে পশ্চিমবঙ্গ সরকার। পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর এবং নগর উন্নয়ন ও পৌর বিষয়ক দপ্তর পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক জনস্বার্থে প্রচারিত। আর আনন্দমার্গ প্রাইমারি স্কুলের ঠিক উল্টো দিকে শহরের মাঝে সবুজের কাছে আপনার স্বপ্নের নেট নির্মলায়া কমপ্লেক্স। এখানে ফ্ল্যাট নিলেই আপনি পাচ্ছেন সুইমিং পুল, মাল্টি জিম, অডিটোরিয়াম, ছোটদের খেলার জায়গা, ইনডোর গেম, কমিউনিটি হল, মন্দির, নিরাপত্তার জন্য সম্পূর্ণ সিসিটিভিতে মোড়া, এছাড়াও জগিং এর সুবিধা, বাজার, হাট, স্কুল, কলেজ সবে হাঁটা পথ। নির্মলায়া কমপ্লেক্স, ভুবনপতি প্রজেক্টস প্রাইভেট লিমিটেড, জ্যোতিষ মার্গ, খাদিনার মোড়, আনন্দমার্গ প্রাইমারি স্কুলের ঠিক বিপরীতে, চুচুড়া। মোবাইলে যোগাযোগ 8961296081। আরও একটি নম্বর 9062320433। আপনার স্বপ্নের নির্মলায়া কমপ্লেক্স। Leading e-vehicle manufacturer of India, Hugli Motors. Now introducing Electric Auto, Butterfly XL EV, a new generation of transportation with the power of lithium battery. E-Auto, more powerful, more strong and more mileage. Stay connected with Hugli Motors. भरोसे की बात हर सफर में साथ। বারবার নয়, একবারই মানুষ শখের বাড়ি তৈরি করে। আপনার শখের পছন্দের প্রিয় বাড়ির পছন্দের ও উন্নত মানের মার্বেল থেকে ডাইনিং, কিচেন, বাথরুম থেকে দেওয়ালের জন্য যেরকমটি ফিটিংস চাইবেন ঠিক সেই ফিটিংসই নামী কোম্পানির পাবেন আমাদের অমৃত মার্বেল সেন্টারে। ঠিকানা হুগলি স্টেশন সংলগ্ন কানাগড় প্রাইমারি স্কুলের সামনে। অমৃত মার্বেল সেন্টার। চুলের বিশেষ চিকিৎসা, টাকপোকা, খুশকি সংক্রান্ত কেশ সমস্যা ছাড়াও শিশুরোগ, বাত, অর্শ, টিউমার, ফিস্টুলা, হাঁপানি, সেতি, ক্যান্সার, যৌনরোগ, স্ত্রীরোগ, চর্মরোগ, ব্রণ, সুগার, থাইরয়েড এবং অন্যান্য জটিল ও পুরনো রোগের চিকিৎসায় ডাক্তার পিকে ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, ডিএমএস এমএইচ মেডিকেল কলেজ হাসপাতাল, কলকাতা। বসছেন সিঙ্গুর, বলরামবাটি, ভদ্রেশ্বর, কলকাতা, নান্দা, আকাশীরভাটা, রাজার বাথান, উদয়সঙ্গ, চুচুড়া স্টেশন রোড, মানকুণ্ডু, চন্দননগর। কোথায়, কখন, কবে পাবেন তা জানতে মোবাইলে যোগাযোগ করুন 9239473066। আরও একটি নম্বর 9831547595। প্রখ্যাত চিকিৎসক ডাক্তার পিকে ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, ডিএমএস, কলকাতা। চন্দননগর সার্কাস মাঠে বিজেপির সভার পর এবার একই জায়গায় পাল্টা সভা তৃণমূলের। উপস্থিত ছিলেন মন্ত্রী ইন্দ্রনীল সেন সহ অন্যান্য তৃণমূল নেতৃত্ব। চন্দননগরের রাজনীতিতে উত্তাপ আরো বাড়ল। দিন কয়েক আগে চন্দননগরের সার্কাস ময়দানে বিজেপির এক সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন প্রখ্যাত অভিনেতা তথা বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী। সেই সভা থেকে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস, বিশেষ করে চন্দননগরের তৃণমূল নেতৃত্বের বিরুদ্ধে একাধিক অভিযোগ তোলেন তিনি। আইন শৃঙ্খলা থেকে শুরু করে রাজনৈতিক হিংসা, দুর্নীতি, বিভিন্ন ইস্যুতে তৃণমূল সরকারকে আক্রমণ শানান মিঠুন। এর পাল্টা জবাব দিতে শনিবার একই সার্কাস ময়দানে সভার আয়োজন করে তৃণমূল কংগ্রেস। সেই সভায় নাম না
না করে মিঠুন চক্রবর্তীকে কড়া বার্তা দেন চন্দননগরের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী ইন্দ্রনীল সেন। বক্তব্য রাখতে গিয়ে মিঠুনের জনপ্রিয় সিনেমার সংলাপকে ঘুরিয়ে ব্যবহার করে রাজনৈতিক আক্রমণ করেন তিনি। ইন্দ্রনীল সেনের কটাক্ষ, মারব সার্কাস মাঠে লাশ পড়বে গুজরাটে, এই মন্তব্য ঘিরে সভাস্থলে তীব্র রাজনৈতিক উত্তেজনা ছড়িয়ে পড়ে। কি বলছেন তিনি, শুনবো। এবং প্রলয়ের কথা সূত্র ধরে বলি যে আমাদের তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সাংসদ এবং বিজেপির বর্তমান শিল্পী তার যে সিনেমায় একটি ডায়লগ দিয়েছিলেন, মারবো এখানে লাশ পড়বে শ্মশানে, তাই না? আমি কথা দিয়ে গেলাম যেই এখান থেকে প্রার্থী হোক তৃণমূল কংগ্রেসের, সে তো জয়ী হবে এবং তাকে সামনে রেখে এই সার্কাস মাঠে 2026-এ বিধানসভার পর মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থবার মুখ্যমন্ত্রিত্ব পাওয়ার পর এই সার্কাস মাঠে আরেকটি জনসমাবেশ করব এবং সেই জনসমাবেশের বেসিক লাইনটাই হবে মারবো সার্কাস মাঠে আর লাশ পড়বে ওই গুজরাটে। মারবো সার্কাস মাঠে, লাশ পড়বে গুজরাটে। আর কিছু বলার নেই। এটা নির্বাচনী সভা নয়, এটা শুধুমাত্র একটা নির্বাচনী প্রচারের আগে বিরোধী দলকে একটা ট্রেলার দেখিয়ে গেলাম। সিনেমা 5 ঘন্টা, একটা 15 মিনিটের আমরা ট্রেলার তৃণমূল কংগ্রেসের যারা সমর্থক দুপুরবেলা খেয়ে দিয়ে 24 ঘন্টার মধ্যে যে মানুষের আবেগ কতটা রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেসের সঙ্গে, কাউকে কোনো আমাদের হুইপ দিতে হয় না। আমি প্রলয় রামবাবুকে বলছিলাম যে চন্দননগরের মানুষ কি একটা ফোনে, একটা প্রোগ্রাম হতো টেলিভিশনে, এক ফোনে 5000, আর আমি বলি চন্দননগরে এই ধরনের সমাবেশ এক ফোনে অন্তত 20,000, এবং যত নির্বাচন আসবে 20,000টা হবে 50,000, 50,000 হবে 1 লাখ। অন্যদিকে চন্দননগরের মেয়র রাম চক্রবর্তী এবং ভদ্রেশ্বর পৌরসভার পৌরপ্রধান প্রলয় চক্রবর্তী কি বলছেন, শুনবো। আমরা শুনতে পেয়েছিলাম যে চন্দননগর সার্কাস মাঠে সাপ এসছে। এই সাপ ছোটখাটো সাপ, আমরা তার জন্য আর আলাদাভাবে নাগিনা থেকে অমরেশপুরীতে আনতে হয়নি। আমরা আমাদের দলকে বললাম যে আমরা যারা লোকালি আছি আমরা ঘুষ করে তাড়িয়ে দেবো। তাই তৃণমূল কংগ্রেসের কর্মীরা একদম শর্ট নোটিশে, 24 ঘন্টার নোটিশে আমরা সবাই এখানে জমায়েত হলাম যে আমরা সবাই আছি মানুষের সাথে, আর কি মানুষের পাশে। আমাদের সময়ের অপেক্ষা না, আমাদের যে সমস্ত চন্দননগরে আমরা সারা বছর কাজ করি, সারা বছর সমস্ত ওয়ার্ডের কাউন্সিলরদের সঙ্গে সাথে ওয়ার্ডের কর্মীদের সঙ্গে একটা নিত্যের যে সংযোগ, সেটাই আবার প্রমাণ করে দিল যে এরকম 24 ঘন্টার নোটিশেও মানুষ এগিয়ে আসবে, কর্মীরা এগিয়ে আসবে। কারণ তৃণমূল কংগ্রেস 365 দিন ডাস্ক টু ডন কাজ করে চলেছে, আর অন্য রাজনৈতিক দল তারা নির্বাচনের প্রাককালে এসে নানা রকম বিভ্রান্ত করবে মানুষকে। এটা কর্মীদের একটা আবেগ, কর্মীরা এটা কখনোই মেনে নেবে না। অশোক রায়, বরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ। জলাতঙ্ক রোগের টিকা আবিষ্কারক লুই পাস্তুরের জন্মদিবস উপলক্ষে পথকুকুরদের বিনামূল্যে জলাতঙ্ক রোগের টিকাকরণ কর্মসূচি পালন হুগলির চুঁচুড়ার রাজ্য প্রাণী স্বাস্থ্য দপ্তরে। 27 ডিসেম্বর জলাতঙ্ক রোগের টিকা আবিষ্কারক লুই পাস্তুরের জন্মদিন। গোটা বিশ্বজুড়ে প্রতি বছর এই জলাতঙ্ক রোগে মারা যায় বহু মানুষ। তার মধ্যে ভারতে সবথেকে বেশি মানুষ জলাতঙ্কে আক্রান্ত হয়ে মারা যান। আর জলাতঙ্ক রোগের বাহক পাগলা কুকুর। জন্ম থেকেই কুকুরকে যদি জলাতঙ্ক প্রতিষেধক টিকা দিয়ে দেওয়া হয় তাহলে কুকুরের কামড়ে এই রোগ থেকে নিস্তার পাওয়া যেতে পারে। তাই প্রতি বছর লুই পাস্তুরের জন্মদিনকে স্মরণ করে পশ্চিমবঙ্গ সরকারের রাজ্য প্রাণী স্বাস্থ্য কেন্দ্র চুঁচুড়ায় ডাক্তার জয়জিৎ মিত্রের উদ্যোগে পথকুকুরকে জলাতঙ্ক প্রতিষেধক টিকাকরণ করা হয়। এদিন প্রায় 100 পথকুকুরকে এই টিকা দেওয়া হয়। এই সম্পর্কে কি বলছেন চুঁচুড়া রাজ্য প্রাণী স্বাস্থ্য কেন্দ্রের ভারপ্রাপ্ত চিকিৎসক জয়জিৎ মিত্র, শুনবো। আজ 27 ডিসেম্বর লুই পাস্তুরের জন্মদিন, যিনি জলাতঙ্ক রোগের টিকা আবিষ্কার করেছিলেন 1880 সালে। 1825 সালে এই টিকা প্রথম মানুষের উপর প্রয়োগ করা হয়। সেই থেকে এই টিকা ব্যাপক প্রচার হয়েছে, কিন্তু এখনও বিশ্বে প্রতি বছর 60,000 লোক জলাতঙ্ক রোগে মারা যায়।
তার 1/3 ভারতবর্ষে প্রতি বছর 18 থেকে 20,000 লোক জলাতঙ্ক রোগে মারা যায়। এই রোগের কোনো চিকিৎসা নেই, কারণ এটা ভাইরাস ঘটিত রোগ এবং মূলত পাগলা কুকুরের কামড় থেকে এই রোগটা হয়। সেই জন্য আমরা যদি কুকুর বিড়ালকে ভ্যাকসিন প্রতি বছরে একটা করে রাখি, তাহলে কুকুরের থেকে মানুষের এই রোগ হওয়ার সম্ভাবনা অনেকটাই কমে যায়। সেই উদ্দেশ্যেই আমরা প্রতি বছরে 2-3 বার এই রাস্তার কুকুর বিড়ালের ফ্রি ভ্যাকসিনেশন জলাতঙ্ক রোগের করে থাকি। বাড়িতে যারা কুকুর পোষেন তারা জলাতঙ্কের ভ্যাকসিনটা নিজেরাই করে দিতে পারেন, কিন্তু রাস্তার কুকুর বিড়ালকে করার কোনো লোক নেই। সেই জন্য আমরা রাস্তার কুকুর বিড়ালের বিনা পয়সায় ভ্যাকসিন করে দিই। এবছরও লুই পাস্তুরের জন্মদিনে আমরা করে দিলাম। এর আগেও বিশ্ব জলাতঙ্ক দিবস এবং ওয়ার্ল্ড জুনোসিস ডেতে আমরা ফ্রি ভ্যাকসিনেশন ক্যাম্প করেছি। আমি পশুটাকে চিকিৎসা করার জন্য এসে দেখছি এখানে পাস্তুরের ইঞ্জেকশন দিচ্ছে, ভ্যাকসিন দিচ্ছে, ওই জন্য ভ্যাকসিনটা কুকুরটাকে দিয়ে নিলাম। ভালোই লাগছে, মানে ইঞ্জেকশনটা দেওয়া হয়ে গেল, যে জলাতঙ্ক হাত থেকে মুক্তি যদি পাওয়া যায়, বাড়ি কুকুর কামড়ালেও হতে পারে। হ্যাঁ, এটা সবাইকারই জন্যই করা হচ্ছে, পথচারী প্লাস ঘরে বাড়ি। অশোক রায়ের সঙ্গে বরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ। সম্প্রতি সুফিয়ানা মিউজিক একাডেমির বার্ষিক সঙ্গীত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়ে গেল চন্দননগর রবীন্দ্র ভবনে। চন্দননগর রবীন্দ্র ভবনে সম্প্রতি অত্যন্ত সাফল্যের সঙ্গে সম্পন্ন হলো সুফিয়ানা মিউজিক একাডেমির গ্র্যান্ড বার্ষিক সঙ্গীতানুষ্ঠান। সঙ্গীত প্রতিভা ও খাঁটি আনন্দে ভরপুর এই মনোমুগ্ধকর সন্ধ্যা একাডেমি প্রায় 80 জন ছাত্রছাত্রী মঞ্চে অংশগ্রহণ করে তাদের সঙ্গীত পরিবেশনের মাধ্যমে দর্শকদের মুগ্ধ করে তোলে। অনুষ্ঠানের শুরু থেকেই রবীন্দ্র ভবন প্রাঙ্গণ জুড়ে ছিল উৎসবের আমেজ। শাস্ত্রীয় সঙ্গীত, রবীন্দ্রসঙ্গীত, নজরুল গীতি, আধুনিক গান ও সুফিয়ানা ধারার বিভিন্ন পরিবেশনায় সাজানো ছিল পুরো অনুষ্ঠান। শিশু থেকে শুরু করে কিশোর কিশোরী ও তরুণ শিক্ষার্থীদের আত্মবিশ্বাসী পরিপক্ক পরিবেশনে স্পষ্ট হয়ে ওঠে তাদের দীর্ঘদিনের সাধনা ও একাডেমির সুনিপুণ প্রশিক্ষণ। প্রতিটি পরিবেশনায় ছিল আলাদা আলাদা রঙে রাঙানো, কখনো আবেগঘন, কখনো প্রাণবন্ত, আবার কখনো গভীর অনুভূতির প্রকাশ। শিক্ষার্থীদের কণ্ঠে ও পরিবেশনে সঙ্গীতের প্রতি নিষ্ঠা এবং আন্তরিকতা দর্শকদের হৃদয় ছুঁয়ে যায়। হ্যাঁ, প্রত্যেক বছরই করি। এই বছর নিয়ে আমাদের 6 বছর হলো প্রোগ্রামটা করছি। আগে নিত্য গোপাল স্মৃতি মন্দিরে করতাম, এবারে স্টুডেন্ট সংখ্যাটা এতটাই বেড়েছে যে যার জন্য আমাদের রবীন্দ্রভবন করতে হয়েছে। ছেলেরা যথেষ্ট পারফরমেন্স এই বছর ভালো করেছে। এবার দেখা যাক, তৈয়ারিটা করেছে তো, তারপর পারফরমেন্সটা ওরা করছে, ভালোই করছে, এখনো পর্যন্ত খুবই ভালো চলছে। বর্তমান 130-এর ওপর 80 জন মতন আজকে পার্টিসিপেট আছে। আজকে ভায়োলিন আছে, ফ্লুট আছে, গিটার আছে, কিবোর্ড আছে, ভোকাল রয়েছে, এই বিভিন্ন ইনস্ট্রুমেন্টের উপরেই রয়েছে পুরো প্রোগ্রামটা। অ্যাকচুয়ালি চন্দননগরের মানুষের জন্য একটা বড় ব্যাপার আছে, যেটা হচ্ছে যে আমাদের এখানে এত কালচারাল মানুষ বাস করে, এত গুণীজন বাস করে, যারা আজকে এই সংস্কৃতির সঙ্গে বিভিন্নভাবে যুক্ত রয়েছেন। কেউ কলাকেন্দ্র একাডেমি, কেউ আমাদের মতো ইনস্টিটিউট চালাচ্ছেন। আমি চেষ্টা করি যে আমাদের যে এতগুলো সাবজেক্ট নিয়ে, এবং সুফিয়ানাতে যে 9 জন টিচার রয়েছেন, বর্তমান 9 জন টিচার রয়েছেন, তারা তাদের এফোর্টটা দেন, 100% এফোর্ট দেন। চেষ্টা করা হচ্ছে বাচ্চাদের যতটা তৈরি করার, তাদের তৈরিটা অনেক বড় ব্যাপার হচ্ছে। চেষ্টা করছি আমরা সবাই যাতে তারা, স্কুলের বয়স অনেক হলো, স্কুলের বয়স ধরুন 22 বছর হলো। বরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ। আসছি আবহাওয়ার খবরে। আজকে দিনের সর্বোচ্চ তাপমাত্রা 23 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা 13 ডিগ্রি সেলসিয়াস, বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 69%। এখনকার মতো LMCL নিউজ এই পর্যন্তই। প্রতিদিন LMCL নিউজ দেখুন সিটি কেবলের 319 নম্বর চ্যানেলের LMCL ক্লাসিকে সন্ধ্যে 7টা, রাত্রি 11টা, সকাল 9:30 এবং দুপুর 1:30। নমস্কার।